বুকের মাঝে সীমাহীন যন্ত্রণা, দু চোখ জুড়ে মলিন বিষণ্ণতার ঢেউ, লাবণ্যহীন শুষ্ক ঠোঁট। নীরব দীর্ঘশ্বাসের হাহাকার নিয়ে বাসায় ফিরল অবনী। কলিং বেল বাজল। দরজার ওপাশে দাঁড়িয়েছিল তার খালা। সেই দরজাটি খুলল। অবনীকে দেখেই তার খালা বুঝতে পেল কিছু একটা হয়েছে তার। তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর মা? খালামণি কেমন আছো? কই কিছু তো হয়নি, কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে। আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? না খালামণি, আম্মু কোথায়? তোর মা আর কাশেম গল্প করছে। তুই ফ্রেশ হয়ে নে, আমরা দুজন মিলে একসাথে আজ খাবো। খালামণি কিছুই খেতে ইচ্ছে করছে না আমার, তুমি খেয়ে নাও না। তা বললে তো হবে না। এখন কয়টা বাজে জানিস? দুপুরের খাবার সময় অনেক আগেই পার হয়ে গেছে। দ্রুত খেতে আয়, আমি ওয়েট করছি। খেতে খেতে বলবি কি হয়েছে তোর। অবনীর খালামণি অনেক নাছোড়বান্দা। অবনী খুব ভালো করেই জানে না খেলে তার খালামণি তাকে কিছুতেই ছাড়বে না। তাই সে রাজি হয়ে দ্রুত ফ্রেশ হওয়ার জন্য রুমে গেল। অবনীর রুম আর কাশেমের বেডরুম ছিল পাশাপাশি। সে শুনতে পেল কাশেম আর তার মা কথা বলছে। অবনী আড়াল থেকে শোনার চেষ্টা করল যে তারা দুজন কি কথা বলছে। যদিও অবনী সেখানে উপস্থিত হওয়ার আগে অনেক কথাই শেষ করে ফেলেছে তারা, তারপরেও অবনী যতটুকু অবগত হলো সেখানে হিমেলকে নিয়েই তারা কথা বলছিল। কথা বলতে বলতে কাশেম একসময় বলেই ফেলল, হিমেল যদি তার বসের কথা সুন্দরভাবে শোনে তাহলে কাশেম বড় অঙ্কের অ্যামাউন্ট পাবে। কাশেম মুখোশের আড়াল থেকে এ কাজগুলো করতে চায়। কাশেম বলল, হিমেলকে সে যে পথে নামিয়ে দিয়েছে সেখান থেকে হিমেল চাইলেও বেরিয়ে যেতে পারবে না। হিমেল পুলিশের কাছে আটক হবে, আর এই শহরে হিমেলকে সাহায্য করার মতো আর কেউ নেই। যখন হিমেল পুলিশের কাছে আটক হবে তখন কাশেম তাকে সাহায্য করবে, আবার ছাড়িয়ে নিয়ে আসবে, এবং হিমেল একসময় রেগেছে এই অবৈধ পথ নিজেই ছাড়তে চাইবে না। এগুলো বলে কাশেম আর তার মা হাসতে থাকে। শ্রদ্ধাভাজন মা আর দাদার হায়নার মতো হিংস্র রূপ দেখে অবনী নিথর হয়ে দাঁড়িয়ে রইল। আকণ্ঠ যন্ত্রণা হচ্ছিল অবনীর সমস্ত শরীরে। যে দাদা ও মায়ের চোখে সে কেবল দয়া, মায়া, ভালোবাসা দেখেছে এতদিন, সে চোখ আজ হিংস্রতা, লোভে আচ্ছন্ন। অবনীর চোখে এখন সমস্ত পৃথিবীটাকে ঘোলাটে, স্থির, বিবর্ণ মনে হচ্ছে। টকটকে রক্ত জবার মতো হয়ে গেল অবনীর দুটো চোখ। দেয়ালের গায়ে ঘেঁষে পালঙ্কের হাতল আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে অবনী। তার মনে হচ্ছে ছেড়ে দিলেই মুখ থুবড়ে খেয়ে পড়ে যাবে। আস্তে আস্তে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিল অবনী। তার মনে হতে লাগলো, আজ আমার চিৎকার করে কান্না করার জায়গাটাও নেই। বালিশে মুখে চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অবনী, এবং সে ভাবতে থাকে কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। অন্ধকারের পথ থেকে হিমেলকে তার বাঁচাতে হবে, ফেরাতে হবে যে করেই হোক। অবনী, কই এলি? দরজা বন্ধ করেছিস কেন? অবনীর খালামণি পুনরায় আবার ডাকতে থাকে, খালামণি আমি ওয়াশরুমে, তুমি বসো, আমি আসছি। যন্ত্রণা লুকিয়ে খালামণিকে সাড়া দেয় অবনী। চলে আয়, আমি কিন্তু বসেই আছি। আচ্ছা একটু বসো। খাবারের টেবিলে অবনী আর তার খালামণি একসাথে বসল। অবনীর ক্ষুধার্ত পেট, কিন্তু খাবার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ হচ্ছে না। ক্রমে নির্ভীক হয়ে উঠছে অবনী। তাকে অতল সমুদ্রে ডিঙিয়ে উঠতেই হবে। শুকনো মলিন দৃষ্টিতে খাবারের প্লেটের দিকে তাকিয়ে আছে অবনী। পৃথিবীর কোনো রূপ, রস, গন্ধ তাকে আর আকৃষ্ট করতে পারছে না। চাপা কান্নার দীর্ঘশ্বাস মনের দরজায় নক করছে তার। সযত্নে গড়া হৃদয়ের ভালোবাসা টিকে আজ কত কথাই বলে এসেছে সে। সব কথাগুলো তার কর্ণ ধরে বাজতে লাগলো। মা, এবার বল তো তোর কি হয়েছে? এমন চাঞ্চল্য, মুখটা মলিনতায় ভর করেছে কেন? কে কষ্ট দিয়েছে আমার অবনীকে? অবনীর খালামণি অবনীকে ভীষণ ভালোবাসে। কিছুই হয়নি খালামণি, তুমি খুব দ্রুত খাবার শেষ করো তো। আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে, আমি ঘুমাবো। আমার না বুকের মাঝে তীব্র যন্ত্রণা হচ্ছে জানো। কি বলছিস এগুলা? চল, এক্ষুনি চল। আমি আর খেতেই চাই না কিছুই। তোর মাকে ডাকবো? তাড়াহুড়ো করে অবনীর খালা তার মাকে ডাকতে গেল। না খালামণি, তেমন কিছুই না, আমার কিছুই হয়নি। কতদিন তুমি আমার ছোটবেলার মতো আদর করে ঘুম পাড়িয়ে দাও না বলো তো, তাই বললাম কাউকে ডাকতে হবে না। আল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আগে বলবি তো বুড়িমা, তোর অসুখের কথা আমি শুনতেই পারি না। ছোট্টবেলা থেকে তোকে কোলে পিঠে বড় করেছি তো।
খুব বড় একটা দীর্ঘশ্বাস ফেলে অবনীর খালা কথাগুলো অবনীকে বলল। অবনী চেয়ার ছেড়ে উঠে খালামণিকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনের চোখে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। ক্ষণিকের জন্য অবনীর বিষাক্ত হৃদয়টা একটা বিশ্বস্ত জায়গা খুঁজে পেল। অবনীর কথা মতো তার খালামণি তাকে ঘুম পাড়িয়ে দিল। প্রাণহীন নিথর দেহের মতো পড়ে ঘুমোতে লাগলো অবনী। অবনীর গায়ে একটি চাদর জড়িয়ে দিল তার খালামণি। রুমের লাইট বন্ধ করে দরজা লাগিয়ে দিল। সন্ধ্যা হলো। অবনী অনেক আগেই ঘুম থেকে উঠেছে। সে তার ফুল গাছের যত্ন নিয়েছে। মন ভালো করার জন্য আগে যে পন্থা অবলম্বন করত তার কোনোটাই বাদ রাখেনি অবনী। মা এবং দাদা কারোর সাথেই তেমন কথা বলতে চাইছে না অবনী। আবার তাদের বুঝতেও দিচ্ছে না যে সে তাদের প্রতি রেগে আছে। তাদের সব ষড়যন্ত্র সে অবলোকন করছে। কৌশলে নিজেকে গুটিয়ে নিয়েছে সে। অনেক আগে থেকেই অবনী চিন্তা করে রেখেছে সন্ধ্যার পর সে তার খালামণি ও খালামণির ছোট মেয়ে বাবুকে নিয়ে বেরোবে। হিমেলের ম্যাচের ওদিকে যেতে চায় সে। যেমন ভাবনা তেমন কাজ। অবনী তার মা ও খালামণিকে রাজি করিয়ে বেরিয়ে পড়ল। কোইন্সিডেন্টলি আজও হিমেলের সাথে অবনীর দেখা হয়ে গেল। আর হিমেল বরাবরের মতো অবনীকে এড়িয়ে যেতে চাইল। এড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক, কেননা সকালে অবনীর আচার আচরণ হিমেলকে অনেক কষ্ট দিয়েছে। অবনীর খালামণি তার নিজের কেনাকাটা করতে থাকে। অন্যদিকে অবনী তার খালামণির থেকে কিছু সময় চেয়ে নিয়ে হিমেলের কাছে ছুটে গেল। হিমেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। হিমেলের সামনে যেয়ে দাঁড়িয়ে হিমেলকে উদ্দেশ্য করে কথাটি বলল অবনী। গম্ভীর স্বরে হিমেল উত্তর দিল, হ্যাঁ বলো। দেখুন, আমার হাতে বেশি সময় নেই। আমি আমার খালামণির সাথে এসেছি। কিছু কথা আপনাকে না বলে আমার ভেতরটা ছটফট করছে। অস্বস্তিকর যন্ত্রণায় তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছি আমি। এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো? হিমেল বলল, সকালে এমন আচরণের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমায় মাফ করে দিন। এভাবে বলতে হবে না, আমি কিছুই মনে করিনি। হিমেল, আপনি আমার কয়েকটা কথা রাখবেন প্লিজ। বলতে পারো, চেষ্টা করবো রাখার জন্য। দেখুন, আপনি যত দ্রুত সম্ভব আমাদের এই মহল্লা ছেড়ে চলে যান। হ্যাঁ চলে যাব, কিন্তু তুমি বলো আমাকে কেন এগুলো বলছো? আপনাকে আমি আগেই বলেছিলাম এই শহরটা জঘন্য। জঘন্য এখানকার মানুষগুলো, তাদের আচরণ। নিষ্ঠুরতার চাদরে মোড়ানো শহরের প্রতিটা পথ। আপনি যে মানুষগুলো ফেরেশতার মতো বিশ্বাস করেছেন, শ্রদ্ধা করেছেন, সেই মানুষগুলো আসলে অন্ধকারের মানুষ। তারা কখনো একটা ভালো হিমেল তৈরি করতে পারেনি। অথচ এমন হাজারো হিমেলকে অন্ধকারে ঠেলে দিয়েছে তারা। আমার দাদাও তার বাইরে নয়। কথাগুলো শেষ হতে না হতেই অবনীর ভেতরে ভেঙে যেতে লাগলো। সাইরেনের তীক্ষ্ণতা বেজে উঠল তার হৃদয়ে। অশ্রু ছড়া চোখে হিমেলের দিকে তাকালো অবনী। হাত জোর করে ক্ষমা চাইছি। এই অমানুষদেরকে আপনি ক্ষমা করে দিন প্লিজ। এখান থেকে এই মহল্লা ছেড়ে আপনি অনেক দূরে চলে যান। মলিন বিষণ্ণ দৃষ্টি নিয়ে অবনীর দিকে তাকিয়ে থাকে হিমেল। অবশ্য সে সারাদিন এগুলি নিয়ে গবেষণা করেছে, রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছে। ধরে নিয়েছে তার এখান থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। অবনী, তোমাকে অনেক ধন্যবাদ। সকালে তুমি যদি আমাকে এই কথাগুলো না বলতে আমি কখনোই বুঝতে পারতাম না আমার সাথে কি হচ্ছে, অথবা আমি কি করছি। দেখো, আমি গ্রামের মানুষ, গ্রামেই ছোটবেলা থেকে বড় হয়েছি। আকাশচুম্বী কোনো স্বপ্ন আমি দেখি না। সাধারণভাবে জীবনযাপন করতে চাই। ফিনান্সিয়াল সমস্যার কারণে গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম আমি। তোমার দাদার ভরসার হাতটাকে আমি অনেক মহৎ কিছু ভেবেছিলাম। শুনেছি শহর খুব খারাপ, কিন্তু এইভাবে আমি আমার ছন্দ হারিয়ে ফেলবো কখনো ভাবিনি। যাই হোক, কারোর প্রতি কোনো কষ্ট নেই আমার। বিন্দুমাত্র কোনো অভিশাপও আমি কাউকে কখনো দিতে চাই না। হয়তো আমি সবার কাছে একটু বেশি এক্সপেকটেশন করেছি, এগুলো আমারই ভুল। আরেকটা রিকোয়েস্ট, তুমি প্লিজ আমার জন্য কষ্ট পেও না। দুঃস্বপ্নের মতো ভেবো আমাকে, ভেবে নিয়েও আমি দুঃস্বপ্ন ছিলাম। এখন তাহলে আসছি, ভালো থেকো সব সময়। কথাগুলো শেষ করে হিমেল সেখান থেকে চলে গেল। বাকরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল অবনী। এ যেন কোনো সুদূরে হারিয়ে গেল তার না বলা ভালোবাসা। কত অল্প সময়ে বিদায় ঘণ্টা বাজল। ক্লান্ত চোখের পাপড়ি তুলতে পারছে না অবনী। চোখের সামনে নিস্তব্ধে চলে যাচ্ছে তার ভালোবাসাটা। একটি দীর্ঘশ্বাস ফেলল অবনী এবং বলে উঠল, আমার এই একতরফা অপ্রকাশিত ভালোবাসা এত ক্ষীণ সময়ে আষাঢ়ের ঢল নামাবে আমার দুনয়নে। আমি এটা চাইনি। না পাওয়ার বেদনায় ভরে থাকা মর্মান্তিক প্রতীক্ষা আমার প্রতিটা তন্ত্রে তন্ত্রে বইবে, এটা আমি চাইনি। তবুও কেন আমার ভালোবাসার শুরুতেই পদ্ম পাতার উপর এক বিন্দু শিশিরের কালো অভিশাপ হয়ে গেল। এভাবেই কেটে গেল প্রায় 1 বছর।
হিমেল ঢাকা থেকে কাউকে কিছু না বলেই বাড়িতে চলে আসে। গ্রামের বাড়িতে এসে তার মোবাইলের নাম্বারটা পাল্টে ফেলেছে এবং তার ভাইয়ের সাথে হোটেলের ব্যবসা দেখাশোনা শুরু করেছে। মাঝে মধ্যে যে অবনীর কথা তার মনে হয়নি ঠিক তেমনটি নয়, তবে সে ধরে নিয়েছে এতদিনে হয়তো অবনীর মাঝে অনেক পরিবর্তন হয়েছে। অবনী হয়তো পড়াশোনায় মন দিয়েছে, না হয় তার পরিবার তাকে বিবাহ দিয়ে দিয়েছে। কেননা এই পৃথিবীতে কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না। কিন্তু আসলে কি তাই? এবার দেখা যাক অবনীর এই একটি বছর কিভাবে কেটেছে। হিমেল অবনীর শহর ছেড়ে চলে আসাটা অবনী এত সহজে সহ্য করে নিতে পারেনি। প্রতিনিয়ত সে হিমেলের কথা স্মরণ করে অঝরে কেঁদেছে। প্রতিদিন কয়েকশো বার হিমেলের কন্ট্রাক্ট নাম্বারে ফোন দিয়েছে অবনী। বারবার সুইচ অফ বললেও সে থেমে থাকেনি, বরং প্রতিটি মুহূর্তে ট্রাই করেছে হিমেলের সাথে যোগাযোগ করার। অবনী খুব ভালো করেই জানত যে তার ভালোবাসা কোনো এক সুদূরে হারিয়ে গেছে, তবুও সে তার দীর্ঘ নিঃশ্বাসের মধ্যেও হিমেলকে খুঁজে পাওয়ার চেষ্টা করত সর্বদা। গলা কাটা লাশের মতো অবনীর হৃদয়টা প্রতিনিয়ত হিমেলের জন্য ছটফট করত। হিমেলের বিদায় ক্ষণের দৃশ্যটা বারবার অবনীর চোখের পাতাকে ভারী করে দিত। অবনীর পরিবার বিষয়টি বুঝতে পেরে কয়েকশো বার অবনীকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তা সম্ভব হয়নি। প্রতিটা প্রপোজাল অবনী নিজেই রিজেক্ট করে দিয়েছে বিভিন্ন কৌশলে। আর তাদের মহল্লার মানিক তো লেগেই আছে এবং ছিল প্রতিনিয়ত। অনেকদিন পর হিমেল তার পুরাতন সিমটা ওপেন করে ফোন চার্জে লাগিয়ে হোটেলের বাইরে একটা কাজে গেল। তৎক্ষণাৎ অবনী ফোন দিতে শুরু করলো। একটার পর একটা কল আসতে দেখে হিমেলের হোটেলের এক কর্মচারী ফোনটা রিসিভ করতে বাধ্য হলো। হ্যালো, কে আপনি? ফোনের মালিক তো এখানে নাই, ফোন চার্জে দিয়ে বাইরে গেছে। হোটেলের কর্মচারী ছেলেটা এ পাশ থেকে বলল, এটা কোথায়? ফোনের মালিকের নাম কি? আপনি কে? অবনী ফোন দিয়ে ইচ্ছাকৃতভাবে আগে কোনো কথা বলেনি, কেননা সে জানতে চেয়েছিল আদেও ফোনটা কি হিমেল রিসিভ করছে না অন্য কেউ। এটা খুলনা, আপনি কাকে চান? ফোনটা কার? আর আপনি কেন তার ফোন রিসিভ করেছেন? ফোনটা আমার মালিকের ভাইয়ের, বারবার বাঁচতে দেখে রিসিভ করেছি। আপনার সমস্যা কোথায়? রাগান্বিত স্বরে ছেলেটি জবাব দিল, প্লিজ রেগে যাবেন না, আপনি আমায় বলুন এই নাম্বারটা কার, কেননা এটা আমার পূর্ব পরিচিত নাম্বার। এটা হিমেল ভাইয়ের নাম্বার, উনি একটু বাইরে গেছে, আসলে আপনার কথা বলবো। ও সরি, রং নাম্বার। ওনাকে কি কিছু বলা লাগবে? না মানে আমি যাকে খুঁজছি নাম্বারটা তার না। আচ্ছা। বলে ফোনটা কেটে দিল। হিমেল ফিরে আসলে ছেলেটা বলল তাকে কোনো এক অপরিচিত মহিলা ফোন দিয়েছিল। হিমেল জানতে চাইল নাম বলেছে কিনা। ছেলেটা বলল না, তিনি কোনো নাম বলেনি, বলল রং নাম্বার। তারপর 4-5 দিন হিমেলকে কোনো ফোন দেয়নি অবনী। সে ভয় পেয়ে গিয়েছে হিমেল যদি তাকে চিনতে পারে আবার তার কন্ট্রাক্ট নাম্বার পাল্টে ফেলে। এতদিন পর হিমেলের কিছুটা সন্ধান পেয়ে অবনীর হৃদয়ে নব উল্লাসের ঘনঘটা শুরু হলো। অবনীর হৃদয়ের পরতে পরতে শ্যাওলা জমে থাকার মতো কষ্টগুলো মুছতে শুরু করলো। এই নবীন আনন্দটাকে কিছুতেই অবনী আর হারাতে চায় না, তাই সে আবার ফোন দিল হিমেলের নাম্বারে। হিমেলের ফোন বেজে উঠল। হ্যালো, কে বলছেন? হিমেল ফোন রিসিভ করে বলল, আমি। অবনী ওপাশ থেকে সাড়া দিল, আমিটা কি? আপনার কি কোনো নাম নেই? না, আমার নাম নেই। আমাকে ফোন কেন দিয়েছেন? নাম্বারটা কোথায় পেয়েছেন? কথা বলার জন্য ফোন দিয়েছি। কেন, আপনাকে কি ফোন দেওয়া নিষেধ নাকি? মজা করে বলল অবনী। আচ্ছা, তাহলে রাখছি। পরিচয় দিয়ে কথা বলবেন তাহলে সমস্যা নেই। পরিচয় গোপন করা মানুষের সাথে কথা বলার ইচ্ছে নেই আমার। বলেই ফোনটা বিরক্তির সাথে কেটে দিল হিমেল। হয়তো সে আসলেই অবনীর কণ্ঠটা ফোনে চিনতে পারেনি। হিমেল ঢাকা থেকে চলে আসার পর অবনী তার মা ও ভাইয়ের সাথে একেবারেই কথা বলা বন্ধ করে দেওয়ার মতো অবস্থা। যতটুকু না বললেই নয়, ঠিক ততটুকুই কথাবার্তা হয় অবনীর মা ও দাদার, অর্থাৎ বড় ভাইয়ের সাথে। অবনীর দাদা ও তার মা বারবার অবনীকে জানতে চেষ্টা করেছে কি হয়েছে অবনীর, কিন্তু অবনী কিছুতেই তার মনের কোনো কষ্টের কথা কাউকে খুলে বলেনি কখনো। তার হৃদয়ে চাপা আর্তনাদ নিয়ে প্রতিটা মুহূর্ত সে পার করেছে, কিন্তু অবনীর এই হঠাৎ পরিবর্তন তার পরিবারের প্রতিটা মানুষকে খুব ভাবাচ্ছিল। তাই এবার সবাই মিলে একেবারে পাকা করে বসল যে একটা ভালো পাত্র দেখে অবনীকে বিয়ে দিয়ে দিবে। অবনীর মা এই কথাটা বলার জন্যই লাস্টবারের মতো অবনীর কাছে আসে। অবনী, তুই তো জানিস যে তোর দাদা খুব রাগী মানুষ, সে তোর জন্য একটা ভালো পাত্র এনেছে। তুই এবার রাজি হয়ে যা, দয়া করে, না করিস না। এতদিনে অনেকগুলো বিবাহের কাজ তুই নিজে ভেঙে দিয়েছিস,
দেখ মা, তোর বাবার অনেক বয়স হয়েছে, তার কখন কি হয়ে যায় এই বলা যায় না। ছেলের কথা আমাকে এখন শুনতেই হবে, তা না হলে আমার ছেলে আমাকে আর চিনবে না। মেয়েদের জীবনটাই এমন, সবার মন রেখে চলতে হয়। বাপের বাড়িতে চিরকাল কেউ থাকতে পারে না। নারীরা ছোটবেলায় বাবার অধীনে থাকে, তারপর স্বামীর অধীনে থাকে, বৃদ্ধকালে পুত্রের অধীনে চলে যেতে হয়। এটাই মেয়েদের জীবন। এবার যদি তুই আবার বিয়েটা ভেঙে দিস, তাহলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বয়সে কোথায় যাব বল? মা, আমাকে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। আমি পড়ালেখা শেষ করে তারপর বিয়ে করব। এর আগে আমার জন্য পাত্র না আনাই ভালো। আমি কারো কথা রাখতে পারবো না। অবনী চুপচাপ তার মায়ের বলা কথাগুলো শুনে উত্তর দিল। মায়ের কোনো আবেগী কথা এখন আর তার হৃদয় স্পর্শ করে না, সবকিছুই নাটক মনে হয়। হ্যাঁ, তোরা সবাই যে যার মতোই বলে যা। আমি তো মা, আমাকে সবটাই দেখতে হয়, সবার কথাই শুনতে হয়। আমার মতো যখন হবি তখন বুঝবি। তোদের যা ইচ্ছে তাই কর, আমি বাড়ি ছেড়ে চলে যাব। রাগের সাথে কথাগুলো বলে রেখা বেগম চলে গেল। মায়ের কথা শুনে অবনী অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো আজই হিমেলকে সবকিছু খুলে বলবে, আর পরিচয় লুকোবে না। এটা ভেবে অবনী ফোন বের করলো। সে অনেক কম দামে একটা ফোন কিনেছিল। ফোনটা অল টাইম সাইলেন্ট করে লুকানো থাকতো। অবনীর বাসার কেউ জানতো না অবনী ফোন ইউজ করে। অবনী এই ফোনটা কিনেছিল শুধুমাত্র হিমেলের সাথে যোগাযোগ রাখার জন্য, হিমেলকে খুঁজে বের করার জন্য। হিমেলের নাম্বারে আবার ফোন দিল অবনী। হিমেল ফোনটা রিসিভ করলো। হ্যালো, আচ্ছা আপনি বারবার আমাকে কেন ডিস্টার্ব করছেন? দেখুন, এগুলো আমার পছন্দ না। পরিচয় দিয়ে তারপর কথা বলুন। স্থিরভাবে কথাগুলো বলল হিমেল। পরিচয় দিলে আপনি আমার সাথে কথা বলবেন তো? জি বলবো, কেন কথা বলবো না? আপনার সাথে তো আমার কোনো শত্রুতা হয়নি কখনো। হ্যাঁ, শত্রুতা হয়নি ঠিকই, তবে কখনো সখ্যতাও হয়নি। আজব তো, আপনি আবার কখন আমার সাথে সখ্যতা করতে চাইলেন? সেই যেদিন থেকে প্রথম দেখা, সেই দিন থেকেই। এই, আপনি কে বলুন তো? আসলেই লম্বা মানুষের বুদ্ধি কম হয়, নানু ঠিকই বলতো। অবনী? তুমি কি অবনী? আল্লাহ, কেমন আছো তুমি? বিস্ময়কর কণ্ঠে ফোনের ওপাশ থেকে প্রশ্ন করল হিমেল। নামটা তাহলে মনে রেখেছেন? কতবার ফোন দিয়েছি আপনাকে, অসংখ্যবার, অগণিতবার। মনের অজান্তেই চোখের কোণে পানি জমে গেল অবনীর। নাম্বারটা কেন অফ রেখেছিলেন আপনি? মানুষ এতটা স্বার্থপর হয় কিভাবে? কাউকে এত সহজে ভুলে যায় কিভাবে মানুষ? কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল অবনী। মনে আছে তো, দেখো প্রকাশের ধরনটা সবার একরকম হয় না। আমি কখনোই চাইনি তুমি আমার জন্য কষ্ট পাও, আমার অপেক্ষায় থাকো। সেই জন্যই স্বার্থপরের মতো চলে এসেছি। অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে, খুব ভালো লাগছে। সত্যি ভেবেছিলাম আর কখনো দেখা হবে না, হয়তো কথাও হবে না। বাদ দাও এগুলো, এবার বলো তুমি কেমন আছো? আপনি এমন কেন? আমার হৃদয়ের কথাগুলো কি আপনি কখনোই উপলব্ধি করতে চেষ্টা করেন না? বুঝে কেন না বোঝার ভান করেন আপনি? আমার সব কিছুই আপনার কাছে হেয়ালি কেন মনে হয়? আচ্ছা বলুন তো, কতটুকু ভালোবাসলে একটা মানুষ প্রতিটা সেকেন্ডে তাকে মিস করতে পারে? আপনার রেখে যাওয়া স্মৃতির ভারে আমি আজ সংকুচিত, মৃতপ্রায়। প্রতিটা প্রহর আপনার স্মৃতি আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। এই শহরটা আমার কাছে আরো বেশি লোভী, স্বার্থপর, জঘন্য মনে হয়। একাই চলে গেলেন আমায় রেখে, কখনো ফিরে তাকিয়েও দেখলেন না। কেন হয় এমনটা? কি ভুল আমার? আমার ভালোবাসা আজ কেন এত অসহায়? প্লিজ শান্ত হও অবনী। দেখো আমি গরিব ঘরের একটা ছেলে, তারপর আবার বেকার, নিজেরই মাথা গোজার কোনো ঠাঁই নেই। ভাইয়ের ব্যবসা দেখাশোনা করি। তোমার পরিবারের কেউ চাইবে না আমার মতো একটা ছন্ন ছাড়া ছেলের সাথে তুমি থাকো। আবেগ দিয়ে সব কিছু হয় না। তুমি ছোট তাই বুঝতে পারছো না, জীবনটা অনেক কঠিন। কখনো কখনো জীবনের তাগিদে অনেক শখের বস্তুটাকে বিসর্জন দিতে, এটাই একটা বেকার ছেলের কঠিন বাস্তবতা। আবারও বলছি, প্লিজ ভুলে যাও সব কিছু। সুন্দর মতো পড়াশোনা করো, পরিবারের কথা মেনে চলো। দোয়া করি অনেক ভালো থাকো, সুখী হও। পারবো না হিমেল, সত্যি বলছি পারবো না। ভীষণ ভালোবাসি আমি তোমায়। তোমায় ছাড়া আমার চলবে না। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। শুধু একটাবার বলো, ভালোবাসো তুমি আমায়? সম্ভব নয় অবনী, ভালো থেকো, ফোন দিও না আমাকে। হিমেল এমন করো না, আমি বাঁচতে পারবো না তোমায় ছাড়া। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অবনী। আমি ফিরিয়ে দিও না প্লিজ। আমাকে ক্ষমা করে দিও। ফোনটা কেটে দেয় হিমেল। মনের অজান্তেই হিমেলের চোখেও কখন যে পানি এসেছিল তা সে বুঝতেই পারেনি। অবনী ক্রমাগত ফোন দিতেই থাকে। হিমেল আবারও তার নাম্বারটা বন্ধ করে দেয়।
যখনই ফোন অন করে অবনীর হাজারটা ফোন SMS এসে ভরে যায়। হিমেল ভাবতে থাকে সে কি করবে এখন। এই মুহূর্তে আদেও তার কি করা উচিত? সেও কি তার মনের সবটুকু না বলা কথা অবনীকে খুলে বলবে? এটা কি ঠিক হবে? তাছাড়া সে তো বেকার, শুধু শুধু একটা মেয়ের জীবনটা নষ্ট করার কোনো অধিকার তার নেই। এমন হাজারটা প্রশ্নে নিজেকে নিজেই করতে থাকে হিমেল। ফাইনালি ফোন অন রেখে অবনীর নাম্বার ব্ল্যাকলিস্ট করে দেয় হিমেল। অন্যদিকে অবনীর মা তার রুম গোছাতে যেয়ে ফোন দেখে ফেলে, ফোন নিয়ে যায়। অবনী তখন ছাদে ছিল। অবনী রুমে এসে দেখতে পেল কোথাও তার ফোন নেই। বাসার কেউ আগে থেকে জানতো না বলে কারো কাছে সে শুনতেও পারল না। অবনীর মা ফোনটা নিয়ে কাশেমের কাছে দিয়ে দেয়। কাশেম এতদিনে তার বোনের উল্টাপাল্টা কার্যকলাপের কারণটা খুঁজে পেল। সে তো এমনিতেই হিমেলের প্রতি রেগে আছে, হিমেল তার টোপ ছেড়ে পালিয়েছে বলে। এখন আবার রাগের মাত্রা আরো দ্বিগুণ হলো। সাথে সাথে ফোন দিল হিমেলের কাছে। হ্যালো, এই হিমেল। জি ভাই বলেন। তোকে কি আমি রাস্তা থেকে তুলে এনে ভুল করেছিলাম? তুই আমার এত ক্ষতি করছিস কেন? কেন, আমি আপনার কি ক্ষতি করলাম? তুই আমার বসের কাছে আমায় ফেস লক করেছিস, হুট করে চলে গেছিস। আমি তোকে কিছুই বলিনি। এখন আমার বোনের সাথে নাটক করছিস। তোকে পেলে আমি একেবারে খুন করে ফেলবো, বুড়িগঙ্গা নদীতে ভাসাবো। এই, মুখ সামলে কথা বলবেন। মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। আপনি আমাকে ঠাঁই দিয়েছিলেন, তাই আমি আপনাকে আজ পর্যন্ত কোনো কথা বলিনি, আর কিছু বলতেও চাই না। আর আপনার বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি চাইলে তা অবজার্ভ করতে পারেন, দেখতে পারেন কে কাকে ডিস্টার্ব করে। আর নাটকের কথা বলছেন, এগুলো আপনাদের কাজ, আমাদের নয়। রাখছি। ফোনটা কেটে দিয়ে কাশেমের নাম্বার ব্ল্যাক লিস্টে দিয়ে রাখলো হিমেল। রাগে গড়গড় করতে থাকে হিমেল। বেচারি অবনীর জন্য মাত্র হিমেলের মনের কোণে একটু সহানুভূতির জন্ম হয়েছিল। কাশেমের এই একটি ফোনই তা ভেঙে চুরে তছনছ করে ঘৃণার রূপ ধারণ করল।